দর্শক, ভারতীয় ট্যুরিস্টদের জন্য কিন্তু বাংলাদেশ তার ভিসা চালু করে দিয়েছে। কিন্তু আমাদের ট্যুরিস্টদের জন্য ভারত কবে চালু করবে? আমার সহকর্মী শাহরিয়ার জামান ভাই আছেন আমার সঙ্গে। জামান ভাই। ধন্যবাদ। আম আপনারা জানেন যে ২০২৪ সালে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে অ্যা কয়েকটা ৫ টা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে ভিসা সেন্টার ছিল, ইন্ডিয়ান ভিসা সেন্টার, সেটাতে মবের কিছুটা হামলা হয় এবং তখন থেকে তারা তাদের যে ভিসা অপারেশন, যেটা পৃথিবীর ভারতের সবচেয়ে বড় ভিসা অপারেশন কিন্তু বাংলাদেশে। বিফোর দ্যাট তারা বছরে প্রায় ১৫ লাখেরও বেশি ভিসা কিন্তু ইস্যু করতো এখান থেকে। বাংলাদেশিরা প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে যেতেন। তো সেইটা কিন্তু তারা সীমিত আকারে চালু রেখেছিল। মাত্র আউট অফ 16 টা মোট ইন্ডিয়ান ভিসা সেন্টার ছিল। এর মধ্যে শুধুমাত্র তারা ৫ টা অপারেশনাল রেখেছিল এবং খুব লিমিটেড স্কেলে। আর বাকিগুলো কিন্তু তারা সাসপেন্ড রেখেছিল অপারেশনস। এখনও সেটাই অবস্থা বলবৎ রয়েছে। অন্যদিকে আমি যদি বাংলাদেশিরটার দিকে একটু তাকাই, বাংলাদেশে গত বছর কিছু হিন্দু জিলটস, তারা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, তারা কিন্তু আমাদের হাই কমিশনে একটা বিরুদ্ধে সামনে বিক্ষোভ মিছিল করেছে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও ইউজ করেছে। ওই তারপর থেকে কিন্তু আমরা ওই যে ট্যুরিস্ট ভিসার যেটা আপনি বললেন, সেটা কিন্তু আমরা বন্ধ রেখেছিলাম। এর আগেও আমাদের ত্রিপুরাতে কিন্তু আমাদের যে মিশন রয়েছে, সেখানেও ইন্ট্রুশন হয়েছিল। সামান্য কিছু ড্যামেজও তারা করেছিল। তো তারপর থেকে আমরা ওই তাদের ট্যুরিস্ট, মব। তাদের মব, এটা ইন্ডিয়ান মব। ইন্ডিয়ান মবের কারণে আমাদের মিশনে কিছুটা ক্ষতিও হয়েছিল। তো সেই তখনকার ওই প্রেক্ষাপটের পর থেকে আমাদের একটু তো সম্পর্ক কিছুটা টানাপোড়েন চলছিলই। আমরা ভিসার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। ট্যুরিস্ট ভিসা আছে, এমপ্লয়মেন্ট ভিসা আছে, বিজনেস ভিসা আছে, মেডিকেল ভিসা আছে, এডুকেশন ভিসা আছে, এরকম বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি আছে। আমরা অন্যান্য ভিসাগুলোও চালু রেখেছিলাম, ওরাও ইন্ডিয়ানরাও চালু রেখেছিল। শুধু ট্যুরিস্ট ভিসা, যেটার নাম্বারটা সবচেয়ে বেশি, সেই ভিসাটা কিন্তু বন্ধ ছিল। ১২ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে ১৭ ফেব্রুয়ারি তো বিএনপি সরকার গঠন করা হলো। তো সেই সময় একটা গুড জেস্চারের তরফ থেকে আমরা কিন্তু আমাদের ভিসা রেজাইমটা ফুললি অপারেশনাল করেছি এবং তো আমরা এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছি। তো স্বাভাবিকভাবে কোশ্চেন আসে রেসিপ্রসিটি বেসিসে ভারতীয়রা কবে চালু করবে। এটা প্রথমে বলে রাখি যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন, যে আমরা পুরো ভিসা ফাংশনাল করবো কিনা ভিসা সার্ভিসটা। তো অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন, এবং আমাদেরকে যতটুকু তারা কনভে করেছে, পলিটিক্যালি তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে এখন এটা তোমরা যত তাড়াতাড়ি পারো ওপেন করো। এখন হচ্ছে যে অপারেশনাল করতে গেলে কি লাগবে। আপনি ওই 11টা যে সেন্টারের কথা বললাম, সেখানে আপনার নতুন করে লোক ডিপ্লয় করতে হবে। হিউম্যান রিসোর্সের বিষয় হচ্ছে লোকাল এবং ইন্ডিয়া ২ জায়গা থেকেই আপনার লোক এনে সেই জায়গাগুলোতে সেট আপ করতে হবে। তারপরে তাদের যে প্রসেসটা রয়েছে সেটা আবার ইনিশিয়েট করতে হবে। সো ইট উইল টেক সাম টাইম। আমার ধারণা যে প্রসেসটা তো অবশ্যই চালু থাকবে, বা তারা এখন নিজেদের ভিতরেই চিন্তাভাবনা করছে যে লোক ডিপ্লয়মেন্ট কীভাবে কী করবে না করবে। আমাদেরকেও বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা জানতে পেরেছি, ঢাকা এবং দিল্লি থেকে। আহ, আম, কবে নাগাদ এটা চালু হবে এই বিষয়টা তাদেরও পরিষ্কার কোনো ধারণা নেই, কারণ যেটা আমি বললাম যে হিউম্যান রিসোর্সেসের একটা বিষয় রয়েছে। 11টা সেন্টার রিডিপ্লয়মেন্ট আপনি একদম রিডিপ্লয়মেন্ট, কারণ ওই সেন্টারগুলো তো বন্ধ। কাজে ওই লোকগুলোকে হয় তারা চাকরি থেকে ছাঁটাই করেছে, যে লোকাল যারা ছিল, বা ইন্ডিয়ান যারা এসেছিল তাদেরকে আবার ফেরত যেতে হচ্ছে। সো আবার নতুন করে কিন্তু গোটা জিনিসটা আবার শুরু করতে হবে। আবার অন্যদিকে যে 5টা সেন্টার অপারেশনাল আছে, সেটাও যে ফুল স্কেলে অপারেশনাল আছে তা না, কারণ আমাদের তো ট্যুরিস্ট ভিসাটা বেশি, ওরা ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। ফলে ওই অপারেশনটাও কিন্তু, ওই জায়গাটাও তো কিন্তু বাড়তি কিছু লোক লাগবে। সো অল টুগেদার এটা গোটা হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টটা যদি তারা যত দ্রুত সম্পূর্ণ করতে পারবে, আমার ধারণা তত দ্রুতই এই যে ফুললি ভিসা সার্ভিস যেটা অপারেশনালাইজ, সেটা হয়ে যাবে। আপনার আরেকটি স্টোরি, যে পল কাপুর, পল কাপুর, তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টেট ডিপার্টমেন্ট। সেক্রেটারি স্টেট ডিপার্টমেন্টের, যে হচ্ছে তিনি তার 3 দিনের ঢাকা সফর শেষ করলেন গতকাল। হুম। তো কি করে গেলেন, এটার একটা র্যাপ আপ আচ্ছা। যদি আমরা আম, আপনার উম, ইনসাইট থেকে। স্বাভাবিকভাবে পল কাপুর তো মার্কিন যে সরকার, তার প্রতিনিধি। তার ফার্স্ট কাউন্টারপার্ট আমাদেরই সরকারের প্রতিনিধি হবে, এবং স্বাভাবিকভাবেই গতকালকে উনি সরকারের 3জন উচ্চপদস্থ মন্ত্রী, আমি যদি একে একে বলি, ফরেন মিনিস্টার, এনার্জি মিনিস্টার এবং কমার্স মিনিস্টার, 3জনের সঙ্গে উনি মিটিং করেছেন।
এরপরে যদি আমি দেখি আজকে, তাহলে ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক যে প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব, ওনার সঙ্গে কিন্তু ওনার আজকে মিটিং হয়েছে। ইন এডিশন টু দ্যাট, এটা তো গেল হোস্ট গভর্নমেন্টের সাথে তার যে এঙ্গেজমেন্ট। ইন এডিশন টু দ্যাট উনি যেটা করেছেন যে অ্যামচ্যাম, আমেরিকান চেম্বার, সেখানে উনি ব্যবসায়ীদের সঙ্গে একটা ইন্টারাকশন করেছেন। ব্যবসা এখানে কীভাবে বাড়ানো যায়, ইউএস ইন্টারেস্টটাকে, বিজনেস ইন্টারেস্টটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও পলিটিক্যাল অনেকগুলো এঙ্গেজমেন্ট ছিল। সে ফর এক্সাম্পল বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, নট অ্যাজ এ গভর্নমেন্ট, তাদের সঙ্গে উনি বসেছিলেন। মঈন খান সাহেব, উনি কোনো পোর্টফোলিওতে মানে সরকারের সরাসরিভাবে ওইরকমভাবে কোনো সরকারি মন্ত্রণালয়ের দলের সাথে নেতা। সরকারি দলের নেতা সেভাবে বলতে পারেন, তাদের সঙ্গে আরও 5 জন ছিলেন ওনার সঙ্গে। ইন এডিশন টু দ্যাট জামাত ইসলামের একটা দল, প্রতিনিধি দল, তাদের সঙ্গে উনি মিটিং করেছেন। এনসিপির সঙ্গে একটা মিটিং হওয়ার কথা ছিল, যে কিন্তু যেটা আমরা গতকালকে জানতে পেরেছি যে মিটিংটা যে কোনো কারণে পোস্টপোন করা হয়েছে। সো ইউএস ইজ রিচিং আউট টু দ্য পলিটিক্যাল পার্টিস, এটা পরিষ্কার যে তারা সব পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই বসতে চায়। তো আমি বিভিন্ন জনের ডিপ্লোম্যাটদের সাথে কথা বললাম যে এটা কি বিষয়টা আসলে কি, বলে যে এটা খুবই স্বাভাবিক যে একটা হোস্ট গভর্নমেন্টের সাথে অন্য দেশের গভর্নমেন্ট এটা সম্পর্ক রাখবে, এটা খুবই স্বাভাবিক, বাট এট দ্য সেম টাইম এটা পার্ট অফ দ্য প্রোটোকল যে তারা সিভিল সোসাইটিকে রিচ আউট করে, তারা মিডিয়ার সাথে এঙ্গেজড হয়, তারা অন্যান্য যে পলিটিক্যাল পার্টির লিডাররা রয়েছে বা তাদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে এঙ্গেজ করে। ইটস এ হোল সোসাইটি অ্যাপ্রোচ। সোসাইটিতে তো শুধু গভর্নমেন্ট অপারেট করে না, এখানে তো আরও অনেকগুলো সেকশন রয়েছে যারা এখানে ফাংশন করে, এবং সবাইকে মিলেই এই একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটির সমস্ত কম্পোনেন্টগুলোকে, সব কম্পোনেন্ট বলবো না, একটা মেজর অংশকে তারা টাচ করার চেষ্টা করে। তার মেসেজ সফর থেকে আমরা কি বার্তা আচ্ছা, এছাড়া আর একটা জিনিস, যদি আমি সফরের বিষয়টা আমি অন্যভাবে একটু দেখি, 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করা হয়েছে। এই প্রথম ইউএসের মোটামুটি একটা মাঝারি লেভেলের পলিসি মেকার তারা বাংলাদেশে সফর করতে আসছে। অবশ্যই এটা একটা গুড সাইন যে পলিটিক্যাল লেভেলে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, আমরাও বুঝতে, যে এটা মঈন খান সাহেব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে নতুন সরকার গঠন হয়েছে এবং স্বাভাবিকভাবেই শুধু ইউএস কেন, আরও অন্যান্য অনেক দেশই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে যে আমাদের ফিউচার কোর্স অফ অ্যাকশন কী, হোয়াট উইল বি আওয়ার পলিসি, বা আমরা সেই দেশের সঙ্গে যেই পার্টিকুলার দেশ, ইউএস হোক, চায়না হোক, ইন্ডিয়া হোক, হোয়াট এভার, সেই দেশগুলোর সঙ্গে তারা কীভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয়, এই বিষয়গুলো জানার যে বিষয়গুলো থাকে, তো সেগুলো নিয়েই আলোচনার বিষয়টা থাকে। তো পল কাপুরের একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা হয়ে গেলে, এখানকার টপ লিডারশিপের সঙ্গে ওনার দেখা হয়েছে, তাদের কাছ থেকে উনি জানতে চেয়েছেন বা জানতে পেরেছেন যে বাংলাদেশ ইউএস ফিউচার যে রিলেশনশিপ সেটা কোন দিকে যেতে পারে, কোথায় নিয়ে যাবে। তো সেই বিষয়গুলো সম্পর্কে ওনার একটা ভালো ধারণা উনি এখান থেকে নিয়ে গেলেন, এবং ভবিষ্যতে আমাদের যে ফিউচার এঙ্গেজমেন্ট, সেখানে এই ইনপুটসগুলো নিঃসন্দেহে কাজে আসবে। এই যে একটি চুক্তি অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঠিক 3 দিন আগে করলেন, তো সেটি নিয়ে পল কাপুরের এই যে সফরে কিছু উঠে এসছে কিনা? অবশ্যই এই চুক্তিটা নিয়ে বিভিন্ন ফোরামে এখানে আলোচনা হয়েছে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, দুই জায়গায় তো খুব ভালো করে আলোচনা হয়েছে, এবং তারা যখন সাংবাদিকদের সাথে ইন্টারাকশন করেছেন সেখানেও এই বিষয়টি উঠে এসেছে। বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, 1 নম্বর কোশ্চেন, যে নির্বাচনের ঠিক আগে, মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন এবং 9 ফেব্রুয়ারি এই চুক্তিটা সাইন হয়। তো এই নির্বাচনের ঠিক আগে দিয়ে কেন এই চুক্তিটা হলো? এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলার চেষ্টা করেছেন যে এই চুক্তির বিষয়ে বিএনপি এবং জামাত আগে থেকে অবহিত ছিল, কারণ এটা তাদেরকে না জানিয়ে এই চুক্তি করা হয়নি। সো তাদেরকে এই চুক্তির বিষয়ে অবহিত করার পরেই সরকার এই চুক্তিটা করেছে। সেকেন্ড আর একটা জিনিস, যেহেতু একটা ইউএস সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে যে আগের ট্যারিফ রেটটা বাতিল করা, এবং পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে 15% ট্যারিফ আরোপ করলেন ট্রাম্প সাহেব। তো সেটার বিষয়ে আমাদের ক্ল্যারিফিকেশন যেটা ছিল, যে জানার যে আসলে হচ্ছেটা কি। তো সেখানে যেটা উঠে এসেছে যে এই যে 15% ট্যারিফ, সেটা ট্রাম্প সাহেব তার যে 122 সেকশন 122 সেটাকে ইনভোক করে, তার যে অথরিটি রয়েছে সেইটাকে ইনভোক করে উনি
এই 15% ডিউটি আরোপ করেছেন, কিন্তু এটার একটা ক্যাচ হচ্ছে গিয়ে এটা থাকবে কিন্তু 150 দিন মেয়াদে, তার মানে 5 মাস মেয়াদে। এরপরে যেটা আসবে সেটা হয়তো বা 301 সেকশন 301 ইম্পোজ করে উনি হয়তো বা নতুন ডিউটি আরোপ করবেন। তো এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা গতকালকে পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করলেন যে আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল নতুন যে ডিউটি স্ট্রাকচারটা হবে সেখানে অন্তত বাংলাদেশের জন্য যে ট্যারিফ রেট সেটা যেন 19%-এর নিচে থাকে। আর কমার্স মিনিস্টার যে ব্যাখ্যাটা দিয়েছেন যে এই চুক্তিটা তো হয়েই গেছে, কাজে এই চুক্তি অ্যাজ সাচ পৃথক কোনো আলোচনা হয়নি। এই চুক্তির ভিতরে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সে ফর এক্সাম্পল ট্রেড, ইনভেস্টমেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কোঅপারেশন, এই সমস্ত বিষয় নিয়ে তাদের ভিতরে বেসিক্যালি অনেক বিষয় আলোচনা নিয়ে হয়। বাংলাদেশের মানুষের মধ্যে আপত্তি আছে তীব্র, বিশেষ করে যে আপনার টেকনোলজি পার্টনার সিলেক্ট করা, ট্রেড পার্টনার সিলেক্ট করা, এগুলো সোভরেন ডিসিশন মেকিংটা আসলে এই চুক্তির মাধ্যমে আপনার আন্ডারমাইন্ড হচ্ছে। এই এই বিষয়গুলো কেউ তুলে ধরেছে পররাষ্ট্র কিনা? মন্ত্রীর একটা বক্তব্য হচ্ছে গিয়ে যে এটাকে হলিস্টিক অ্যাপ্রোচেই দেখা ভালো। এই জিনিসটাকে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে উনি যেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে ভিয়েতনাম, সাউথ কোরিয়া এবং অনেক দেশের সঙ্গেই আমেরিকা যে চুক্তি করেছে, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের চুক্তির যে ল্যাঙ্গুয়েজ এবং আমাদের চুক্তির ল্যাঙ্গুয়েজ মোর অর লেস সিমিলার। সো এইটাতে ওই যে থার্ড পার্টি যে ভীতিটা কাজ করে যে তৃতীয় কোনো দেশের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে যে বাধাগুলোকে মানুষ পারসিভ করছে যে এই চুক্তির মাধ্যমে হতে পারে, তো উনি সেটাকে কিছুটা হলেও প্রশমিত করার চেষ্টা করেছেন। বাট এগেইন গো ব্যাক, আমাদের কাছে এখনও কিন্তু বিষয়টা পরিষ্কার না যে অন্যান্য দেশের চুক্তি কে বিষয়ের সাথে আমাদের চুক্তির মিলের কারণে আমরা থার্ড কান্ট্রির সাথে এঙ্গেজড হতে গেলে আমাদের কোনো বাধা নাই। এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত এটা সময় বলে দেবে। কারণ এটা বলাই আছে, চুক্তিতে একটা বলাই আছে যে যদি বাংলাদেশ এই চুক্তি অনুযায়ী কাজ না করে তাহলে ট্রাম্প স্যার প্রথম যে ডিউটিটা ইম্পোজ করেছিলেন 37%, সেটা আবার বলবৎ হবে। তো দেখা যাক সামনের দিনগুলোতে কিভাবে কি হয়। কিন্তু আবার যখন এই যে আপনার রেসিপ্রোকাল ট্যারিফ ইটসেলফ যখন আপনার অবৈধ তাদের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে, তখন তার ইমপ্লিকেশন সেটাও আমাদের দেখতে হবে যে আমাদের কাছে এখনো এই যে ট্যারিফ, এই ট্রেড ডিলটা নিয়ে, এই ট্যারিফ ডিলটা নিয়ে ইউএস সাইডের অবস্থানও আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার না, এবং তাদের কাছ থেকে যে আমরা পুরোপুরি এক্সপ্লেনেশন পেয়েছি, আমি একাধিক জনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে যে আমরা পুরোপুরি এক্সপ্লেনেশন পাচ্ছি বিষয়টা সেরকমও না। খুব সম্ভবত ইউএস সাইড নিজেও এখনো পরিষ্কার না যে তারা বিষয়টাকে কিভাবে এই জিনিসটাকে সাজাবে বা এরই মধ্যে যে শুল্ক আপনার আদায় করে ফেলেছে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, সেটার সেগুলো নিয়ে একটার পর একটা মামলা করছে ইউএস এবং কর্পোরেশনগুলো। সেটার পরিমাণও কিন্তু কম না, এবং ট্রাম্প সাহেব তো অলরেডি বলেই ফেলেছেন যে এই চুক্তির অধীনে বা এই ডিউটি আরোপের ফলে যে অর্থ উপার্জিত হয়েছে সেটা মামলা করার মাধ্যমে ফেরত নেওয়ার প্রক্রিয়াটা অনেক দীর্ঘায়িত হবে। সহসা যে এটা মামলা করলেই ফেরত আসবে বিষয়টা সেরকম না। ইউএস অ্যাডমিনিস্ট্রেশন সর্বত চেষ্টা করবে এটাকে যতদূর সম্ভব লিঙ্গার করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।